আগে সংস্কার, বিচার নাকি নির্বাচন, আর নির্বাচন হলে তা কবে? এ বছরের ডিসেম্বর নাকি আগামী বছরের জুন? এ নিয়ে রয়েছে নানা মত। রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সংখ্যা ও নির্বাচনী পদ্ধতি নিয়েও। একই সঙ্গে এখনও সমাধান হয়নি এক ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন সে বিষয়েও। উচ্চকক্ষ নিম্নকক্ষের সংখ্যা ও নির্বাচন পদ্ধতি নিয়েও ঐকমত্য কমিশন এখনও ঐক্যমতে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সব মিলিয়ে কোন দিকে সংস্কার, কোন দিকে রাজনীতি, আর কোন দিকে যাচ্ছে দেশ? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ভোটের সুর। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে আরও এসে যুক্ত হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। আর পুরো আয়োজন আপনাদের সঙ্গে থাকবে মাহমুদ রাকিব। কাসিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম যে জাতীয় ঐকমত্য কমিশন বেশ কিছু দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন না, কয়েক মাস ধরেই এই যে সংস্কার নিয়ে আলাপ আলোচনা চলছে। এখানে মোটা দাগে এই মুহূর্তে অনেকগুলো দলে রয়েছে, প্রায় সম্ভবত 26টি দলের প্রতিনিধি বা এরও বেশি বিভিন্ন সময় অংশগ্রহণ করেছে। সেখানে বিএনপি, জামায়াত এবং এনসিপির যে একমতে আসা বিভিন্ন বিষয়, সেটি নিয়ে আলোচনা চলছে। আমি আপনার কাছে জানতে চাই, এবং আমরা আজকে খুবই সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করব। আমি একদম শুরুতে জানতে চাইব যে নির্বাচনের তারিখ বা মাস নিয়ে আপনারা বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। আমার প্রশ্ন, ডিসেম্বরেই কেন? গত 16-17 বছর আপনারা ক্ষমতা যেতে পারেননি, এরপর শেখ হাসিনার পলায়নের পর আরও 10 মাস অপেক্ষা করেছেন, সেটি 2-4 মাস এদিক ওদিক হলে কি সমস্যা? ডিসেম্বরের কি যুক্তি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিএনপির পক্ষ থেকে যারা আছেন সকলকে শুভেচ্ছা। দেখুন, ক্ষমতায় যাওয়া দ্যাট ইজ নট দ্য পার্টিনেন্ট কোয়েশ্চেন ফর বিএনপি। বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পূর্ব শর্তই হচ্ছে একটা ফেয়ার, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমাদের সংবিধানের ম্যান্ডেট জনগণ সকল ক্ষমতার উৎস, রাষ্ট্রের মালিক জনগণ। তো রাষ্ট্রের মালিক যে জনগণ, সেটা প্রতিফলিত হবে কিভাবে? জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। আর যে কথাটা বললেন যে 10 মাস বা 4 মাস 6 মাস, দেখুন, ফ্যাসিস্ট রেজিমের পলায়নের পর প্রথম থেকে কিন্তু বিএনপি বলে আসছে, বিএনপি না, সমস্ত রাজনৈতিক দলের সমর্থনে কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার, দে ডোন্ট হ্যাভ ডিরেক্ট ম্যান্ডেট বাই দ্য পিপুল, হাউএভার তাদের রাজনৈতিক দলের সমর্থনে এই সরকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। এবং বিএনপি কিন্তু প্রথম থেকে বলে আসছেন একটা কথা, যে আমরা রিজনেবল টাইম, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। যৌক্তিক সময়, সেটা কি ডিসেম্বরে যৌক্তিক সময় শেষ? আমি আসছি সেটা। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। সেই যৌক্তিক সময়ের ব্যাখ্যাটা কি? নিশ্চয়ই যারা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারা জাতীয়ভাবে অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব, শিক্ষিত ব্যক্তিত্ব। যৌক্তিক সময়ের মিনিংটা ওনারা বোধহয় মিস ইন্টারপ্রিট করছেন, যে কারণেই যৌক্তিক সময় 3 মাস, বড় জোর 6 মাস। সেই জায়গায় কিন্তু ডিসেম্বর এখনও আরও 6 মাস বাকি। তো এই যে ডিসেম্বরের মধ্যে, মানে 8 তারিখ সরকার গঠিত হয়েছিল অগাস্ট মাসের, 1 বছর পার হয়ে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12-16 মাস, সেটা কি যৌক্তিক সময় না? দেশের জনগণ এখন প্রশ্ন করছে যৌক্তিক সময় কোনটা? কেন উপদেষ্টা পরিষদ বা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তারা যৌক্তিক সময়ের মিনিংটা জনগণ বুঝতে পারছে, বাট ওনারা কেন বুঝতে পারছেন না? বিএনপির যে দাবি, সেটা যৌক্তিক সময়ের মধ্যেই দাবিটা করা হচ্ছে, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাই। এটা ইটস এ ভেরি ফেয়ার একটা ডিমান্ড। অ্যান্ড এই ডিমান্ডটা শুধু পার্টি অ্যাজ এ পার্টি না, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ
চায় একটা নির্বাচন। ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল কিন্তু একটা জাতীয় নির্বাচনের জন্য, এবং জাতীয় নির্বাচনই হচ্ছে একটা সমাধান, আগামীর রাষ্ট্র কিভাবে চলবে। অতএব যৌক্তিক সময় নিশ্চয়ই সেটা ডিসেম্বরের মধ্যে, একটা যৌক্তিক সময়ের মধ্যেই সেটা আমরা দাবি করছি। সেটা এই যৌক্তিক সময়টা ডিসেম্বর থেকে যদি 2 মাস বা 3 মাস একটু পরে যায়, সেটি কি কোনো বিশেষ সমস্যা তৈরি করবে? কেন পরে যাবে? কেন পরে যাবে? এর মধ্যে এখন পর্যন্ত কেন ওনারা এই যৌক্তিক সময়টা পার করতে চাচ্ছেন? আচ্ছা, আমি আপনার এই প্রশ্ন ধরে আমি একটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ। একটু আপনার কাছে জানতে চাইব, বিএনপি ডিসেম্বরে ভোট চাইছে, আর আপনারা বলেছেন ডিসেম্বর থেকে জুন। সেক্ষেত্রে আপনারা মে জুনকে বলেছেন যে আবহাওয়ার কিছু খারাপ সময় থাকে, এই জন্য সেটা আপনারা এপ্রিল বলেছেন যে ডিসেম্বর টু এপ্রিল। আচ্ছা, ডিসেম্বর টু এপ্রিল যেহেতু বলছেন, এটি যে বিএনপি ডিসেম্বরে বলছে, সে ডিসেম্বরে হলে জামাতের সমস্যা কোথায়? জি, ধন্যবাদ এখন টেলিভিশন এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, তার সাথে ধন্যবাদ আমাদের এই আজকের আলোচনার মেহমান। তো আমি যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, বেসিক্যালি এটা টাইম ফ্রেম নিয়েই কথা হচ্ছে। তো ইতিমধ্যে এ ব্যাপারে ঐক্যমতে আসার জন্য অনেকগুলো কাজ হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক লেভেলেও আলোচনা হয়েছে। সরকারও ঐক্যমতে পৌঁছার জন্য বারবার কথা বলছে। এখন ডিসেম্বর আর এপ্রিল এর মধ্যেই মোটামুটি অবস্থানটা চলে আসছে। তো খুব বেশি মৌলিক ডিফারেন্স আমরা দেখছি না, কিন্তু আপনার প্রশ্নকে সামনে রাখলে আমার একটু পিছনে যেতে হবে। জামায়াত ইসলামী শুরু থেকে, অর্থাৎ বিপ্লবের যে অভ্যুত্থানের পর 24 সালের এই অভ্যুত্থানের পর থেকে আমরা বলেছি 3টি কথা এই প্রসঙ্গে। একটা হলো সংস্কার, সেকেন্ড আমরা বলি বিচার, এরপরে বলেছি নির্বাচন। তা আমরা কেন বিচার এবং সংস্কার চেয়েছি এটা আমরা বারবার বলেছি, শুরু থেকে বলেছি, আজকের দিন পর্যন্ত আমরা বলে যাচ্ছি। কারণ হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকার ইলেকশন সিস্টেমটা ধ্বংস করে দিয়েছে এবং অনেক কালাকানুন আইন এগুলো তৈরি করেছে। ইলেকশন নিরপেক্ষ এবং সুষ্ঠু হওয়ার জন্য যেটা দরকার সেটা বিদ্যমান না হওয়া পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন হবে না। 3টি নির্বাচন তো নির্বাচন বলা যাবে না বিগত এগুলোকে। তাহলে আমরা কি আবার সেই পদ্ধতিতে নির্বাচন করলে বিনা সংস্কারে, তাহলে তো আগের সেই পুরনো নির্বাচনই হবে। সেই জন্য আমরা বলেছি সংস্কারটা শেষ হোক, সেই লাইনে আগাচ্ছে, এরপরে নির্বাচনটা হোক। সুনির্দিষ্ট আলাপ করতে চাই, মানে ডিসেম্বরে সংস্কার শেষ হবে না, কিন্তু সেটা কি ফেব্রুয়ারি মার্চে কি হয়ে যাবে না? কোনোটাই আমরা এখন নির্ধারণ করতে পারবো না, কিন্তু কার্যক্রম গতিধারার পর্যবেক্ষণ কি বলে, যেহেতু ঐক্যমত কমিশন স্পষ্ট করে বলেছে যে আমাদের ডিউরেশন হলো আগস্ট, এবং আমরা জুলাইয়ের মধ্যে শেষ করার টাইমলাইন নিয়ে আগাচ্ছি। এটা গতকালকের মিটিংয়ে এটা আলোচনা হয়েছে। তাহলে জুলাইয়ের মধ্যে অলমোস্ট তাদের দায়িত্ব কার্যক্রম যেগুলো আছে সেগুলো শেষ করবে। এরপরে এটা এক্সিকিউশনের জন্য কতগুলো প্রিপারেটরি কাজ আছে। ইলেকশন কমিশনও আমরা গত পরশুদিন গেলাম, সেখানেও কথাবার্তা হয়েছে এবং প্রস্তুতি অনেকগুলো প্রসঙ্গ আছে। আর মেইনলি যদি ল অ্যান্ড অর্ডার ফোর্স যদি ফাংশন না করে, তাহলে ইলেকশনটা করবে কে? ইলেকশনের যে জানমালের নিরাপত্তা, আমাদের দেশে ইলেকশন কালচার, পলিটিক্সের কালচার তো আমাদের জানা আছে, এগুলো লাগবে। আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন, আমরা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি, কিন্তু আরেকটা দাবি তো আছে, স্থানীয় সরকার, আমরা সে বিষয়ে আলাদা করে সেটাও আছে। সব মিলে টাইমলাইনটা আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল। ডিসেম্বর থেকে এপ্রিল আপনারা সেখানে আছেন, আমরা সেই জায়গায় আসছি। আমরা আসবো। আক্তার ভাই, একটু আপনার কাছে আমি ফিরতে চাই। আপনারা
সংস্কারের কথা খুব জোর দিয়ে বলছেন, জুলাই সনদের কথা খুব জোর দিয়ে বলছেন, কিন্তু এই বাংলাদেশের 16 কোটি মানুষ তো গত 15-16 বছর ভোট দিতে পারেনি, তারা তো একটি ভোটও চায়। সেই ভোটটি ডিসেম্বরে হলে মানে সমস্যা কোথায়? আপনারা এটি চাচ্ছেন না ডিসেম্বরে, কি যুক্তি আছে এখানে? অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের সময় থেকেই একটা বিতর্ক বাজারে ছাড়া হয়েছে যে সরকারটা একটা তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের মতো ফাংশন করবে। তত্ত্বাবধায়ক সরকার যেমন করে একটা নির্বাচন আয়োজন করাই তাদের প্রধানতম এবং একমাত্র কর্তব্য হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্যকে সেখানে সীমাবদ্ধ করার একটা চেষ্টা করা হয়েছে, প্রচার প্রচারণা করা হয়েছে। আমরা শুরুর সময় থেকেই বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার না। অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে মানুষের প্রত্যাশা আছে যে মানুষেরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা চান যে বাংলাদেশটা যে কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয়েছে, সাংবিধানিক শাসন কাঠামো, রাষ্ট্র কাঠামো, সেগুলোতে যেন একটা গুণগত পরিবর্তন আসে, একটা মৌলিক পরিবর্তন আসে, যাতে করে বাংলাদেশে আর কখনো ফেসিবাদের মতো জুলুমবাজ বাংলাদেশে আর চেপে বসতে না পারে। তেমন একটা পরিবর্তন এদেশের শাসন কাঠামোতে মানুষেরা দেখতে চান। সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে পারে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে, সেটা মানুষের একটা প্রধানতম প্রত্যাশা। একই সাথে মানুষ প্রত্যাশা করেন যে যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে যেন সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে আসা হয়। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের কথা সরকার বলেছে, এর যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনের সময়সীমা নিয়ে এখন যে কথা হচ্ছে, তার আগের যে কর্তব্য সংস্কারকে নিশ্চিত করা, বিচারকে নিশ্চিত করা, সে বিষয়গুলোকে যদি আমরা এড়িয়ে যাই, গিয়ে নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে আমরা কথা বলি, তাহলে জাতিকে একটা প্রতারণার মধ্যে ফেলে দেওয়া হয়। আমরা যদি রাজনৈতিক যে দলগুলো আছে, ফেসিবাদ বিরোধী পক্ষ, বিএনপি, জামাত, এনসিপি আর অন্যান্য দলগুলো, সকলে মিলে যদি রাষ্ট্রের মৌলিক সংস্কারের ব্যাপারে একমত হওয়া যায়, সকলে মিলে যদি বাংলাদেশ রাষ্ট্রটা আগে যেভাবে চলেছে সেভাবে না, নতুন করে আমরা চলার রূপরেখার ব্যাপারে একমত হতে পারি, তাহলে তো নির্বাচন আয়োজনের ব্যাপারে আর কোনো দ্বিমত থাকার কথা নয়। নির্বাচন তো অপধারিত। নির্বাচনের মধ্য দিয়ে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়ার দিকে সরকারকে যেতে হবে। কিন্তু সেটা যদি পুরনো কাঠামোতেই হয়, পুরনো সকল কাঠামো যদি অক্ষুণ্ণ রেখে একটা নির্বাচনই শুধু আয়োজন করা হয়, তাহলে মৌলিক যে পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল, ফেসিবাদী ব্যবস্থার পরিবর্তনের যে স্বপ্ন মানুষ দেখেছিল, সেটা অধারো থেকে যাবে। আমাদের প্রত্যাশা হলো নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, কিন্তু তার আগে সংস্কারকে বাস্তবায়নের নিশ্চিতকরণের উপায়টা জাতির কাছে পরিষ্কার করে, বিচারকে দৃশ্যমান করে, তারপরেই যেন নির্বাচনের দিকে অগ্রসর হওয়া হয়। একদম, হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। কাসের ভাই, এই যে জুলাই সনদ যেটি বলা হচ্ছে, বা আমরা যদি সংস্কারের কথা যদি বলি, সংস্কারটা এই যে 2024-এর যে 36 জুলাই হলো, মানুষের তো একটি আসলে আকাঙ্ক্ষা ছিল, সেটি সেখানে বিএনপিরও কোটি কোটি মানুষের সেই আকাঙ্ক্ষা ছিল যে সংস্কার, আগের সিস্টেম আর চায় না। কিন্তু আমরা বিএনপিকে দেখি আপনারা যতটা নির্বাচন নিয়ে জোরালো ভূমিকা রাখেন, ঐকমত্য কমিশনে গিয়ে কথা বলেন, সবার সেমিনারে বলেন, সংস্কার নিয়ে ততটা বলতে চান না। আসলে কি আপনারা কি 5 আগস্টের আগে যতটা সংস্কার নিয়ে যেভাবে আপনারা গুরুত্ব দিয়ে কথা বলেছেন, সেখান থেকে কি সরে গিয়েছেন? বা বিষয়টা এমন কিনা যে যেহেতু মোটামুটি আপনারা ক্ষমতার দ্বার প্রান্তেই আছেন বলা যায়, এই জন্য আপনারা আগের সিস্টেমেই চলতে চাচ্ছেন? আমার কাছে মনে হয় কোশ্চেনটা একটা মিসলিডিং ইন এ সেন্স যে বিএনপি সংস্কারটা এখন সেকেন্ড ক্যাটাগরিতে রেখেছে। দিস ইজ অ্যাবসলিউটলি আ রং পারসেপশন। এবং এইটা আমার কাছে মনে হয় সাম ভেস্টেড কোয়ার্টার ইচ্ছাকৃতভাবে একটা ট্যাগিং করছে বা লেভেলিং করছে। দেখুন, সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। মানব সভ্যতার ইতিহাসে কোনোদিন সংস্কারটা ফুল স্টপ হয় না। সংস্কার হচ্ছে চেঞ্জিং সোসাইটির সাথে আপনাকে খাপ খাইয়ে নেওয়াটাই হচ্ছে সংস্কার। যেমন বিএনপি সর্বপ্রথম সংস্কার কাঠামোর, বিএনপির জন্মটাই হয়েছে কিন্তু সংস্কারের মাধ্যমে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনার পিতা ক্ষমতায় ছিল, তখন রাষ্ট্র কাঠামো কেমন ছিল?
পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, বহুদলীয় গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। আমরা সেগুলো জানি, আমরা বর্তমানে থাকতে চাই। বিএনপির যে সংস্কারের প্রবণতাটা, মানে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে বিএনপির সংস্কারটা ওতপ্রোতভাবে আপনারা জানেন, কিন্তু আখতার কিন্তু একটা কথা স্পষ্ট করে বলেছে যে সংস্কার ছাড়া যদি নির্বাচনের দিকে যাওয়া হয় সেটি হবে জাতির সঙ্গে প্রতারণা। আমরা তো সেটা আমরা তো চাচ্ছি না। এই যে আজকে এখন যে আজাদ ভাই একটু আগে বললেন সংস্কার নিয়ে কথা হচ্ছে, এই যে আজকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী, দুইবার প্রধানমন্ত্রী, পার্লামেন্টের 2টা কক্ষ থাকবে, তারপরে আপনার সাংবিধানিক একটা কনস্টিটিউশনাল কাউন্সিল হবে, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, এই যে 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফা, এইটা কিন্তু ফেসিস্ট রেজিম যখন ক্ষমতায় 2023 সনের 11ই জুলাই বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু জাতির সামনে উপস্থাপিত করেছেন। কিন্তু আজকের যে সংস্কারগুলো আলোচনা হচ্ছে এই 31 দফার মধ্যেই কম বেশি কিন্তু আলোচনাটা হচ্ছে। কিন্তু আপনারা কিন্তু সেই সংস্কারটি বলছেন যে এই সংবিধানের যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনারা বলছেন যে পরবর্তী রাজনৈতিক সরকার সেগুলো গিয়ে করবে। আবার আক্তাররা বা যারা ছাত্র জনতা তারা বলছে যে এটি গণভোটের মাধ্যমে হতে পারে বা গণপরিষদের কথা বলছে। তাহলে নির্বাচনের আগে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনে করতে সমস্যা কোথায়? না, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি আপনি সংস্কার করেন, দ্যাট উড বি এ সোশ্যাল অর পলিটিক্যাল কন্ট্রাক্ট। বাট কার্যকরী সংস্কার যদি করতে চান, আপনার সাংবিধানিক কাঠামোর পরিবর্তন করতে হবে। আর সাংবিধানিক কাঠামো বা সংবিধানের সংশোধনী আনার একমাত্র উপায় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের। এখানেই থামে আজাদ ভাই, সে বলেছে একমাত্র জাতীয় সংসদই না, এর আগে একটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কন্ট্রাক্ট হতে পারে বিটুইন দ্য অল পার্টিজ। ইয়েস, দিজ আর দ্য পয়েন্টস। আমরা কিন্তু পার্টি থেকে বলছি যে অনেকগুলা পয়েন্টে কিন্তু ঐকমত্য হয়েছে সবগুলো। আমি ফিরবো, হোয়াই এখানে আপনারা গণভোট চেয়েছেন সংবিধান সংশোধনে, কি যুক্তি তাহলে? না, আমরা যেটা বলেছি, এখন যেহেতু পার্লামেন্ট নেই, কায়সার কামাল ভাই যেটা বলছেন এটি রাইটলি বলেছেন যে পার্লামেন্টের সংশোধনী বিল আনতে হবে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের একটা সিস্টেম তো আছে, রাইট। তো এই জন্য এটা কখন, যদি পার্লামেন্ট এক্সিস্টিং থাকে। এখন তো 5 তারিখে অভ্যর্থনের দিনেই কিন্তু পার্লামেন্ট ডিজলভ করার ঘোষণা আসছে, পরবর্তী এক্সিকিউট হয়েছে এবং এটা বিজ্ঞপ্তি হয়েছে, অধ্যাদেশ, আরও যা যা অনেকগুলো বিষয় আসছে। এখন 3টে ওয়েতে কিন্তু চেঞ্জ আসতে পারে। তবে সংবিধান অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে পার্লামেন্ট লাগবে নাম্বার 1, অথবা গণভোটে দিয়ে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছিলেন গণভোটের মাধ্যমে, হ্যাঁ না ভোটের অনেকগুলো বিষয় ছিল, সেটা কি এখন সম্ভব? সেগুলো আমাদের গণভোট তো কনস্টিটিউশনে এখন বিগত সরকার উঠাই দিয়েছে। ফেসিজমকে তারা এস্টাবলিশ করার জন্যই তো এগুলো উঠাই দিয়েছে। তো এখন আমরা যদি ন্যাশনাল কনসেনসাস যদি এখানে ডেভেলপ করে, তাহলে আমরা সেই জায়গায় যেতে পারি যে ডক্ট্রিন অফ নেসেসিটি বলতে কথা, প্রয়োজনকে সামনে রেখে যদি আমরা ঐক্যমতের ভিত্তিতে গণভোটে যাই, তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হতে পারে। যেহেতু দীর্ঘদিনের আবর্জনা পড়ে আছে, সে আবর্জনা পরিষ্কার না করে তো পথ চলা যাবে। আমি আবার আসবো, সেই কারণে আমাদেরকে সেকেন্ড অপশনটাকে বেছে নিতে হবে। তাহলে এটা সম্ভব। ছোট করে জানবো, আপনারা বলছেন গণপরিষদ, মানে তাহলে এখানে তো বলা হয়েছে যে পার্লামেন্টারি একটি ইয়ে লাগবে সংবিধান সংশোধনে, তাহলে গণপরিষদ কিভাবে করতে চান এটা? বর্তমানে বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামো আছে, সেই কাঠামোর সংস্কার প্রত্যেকটা দলই চেয়েছে, জি, এবং অধিকাংশ জায়গাগুলোতেই যে সংস্কার প্রয়োজন সে ব্যাপারে মোটা দাগের একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে। সেটাকে যদি আমরা স্থায়ী করতে চাই, সংবিধানকে নতুন করে শুরু করতে চাই, তাহলে অবশ্যই গণপরিষদ প্রয়োজন। যদি শুধু জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা সংশোধনী এনে সংবিধানকে ঠিকঠাক করার একটা প্রক্রিয়া হাতে নেওয়া হয়, তাহলে এটা হবে সব থেকে দুর্বলতম প্রক্রিয়া, যার মধ্য দিয়ে আমরা সংস্কারকে স্থায়ী করতে চাচ্ছি। আমরা মনে করি যে বিএনপি এখনো পর্যন্ত সেই দুর্বল প্রক্রিয়ার কথাই বলছে। সে জায়গায় সব থেকে যৌক্তিক, সব থেকে পাকাপোক্তভাবে আমরা সংবিধানকে নতুন কাঠামোর সঙ্গে আমরা অ্যাডপ্ট করতে পারবো যদি আমরা গণপরিষদ নির্বাচন আয়োজন করি। একই সাথে আমাদের বিদ্যমান যে সংবিধান, সেদিকে এই প্রক্রিয়া সম্ভব এখন যে প্রক্রিয়ার মধ্যে দেশ আছে? যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দাবি আছে, তারা নতুন সংবিধান প্রত্যাশা করেন, এবং সেই জনগণের দাবির প্রতি যদি অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি দৃষ্টিপাত করেন, তাহলে অবশ্যই গণপরিষদ নির্বাচন আয়োজন করা সম্ভব। এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার,
গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন আলাদা আলাদা ভোটের প্রয়োজন নাও হতে পারে। দুটো নির্বাচন একসঙ্গে আয়োজিত হতে পারে এবং তাতে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন তারা একই সঙ্গে গণপরিষদের সদস্য হিসেবে সংবিধান প্রণয়নের কাজ করবেন, জাতীয় সংসদের সদস্য হিসেবে যে কার্যাবলী সেটাও তারা সম্পূর্ণ করতে পারবেন। সেক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির যে দাবি, সে দাবির সঙ্গেও আমরা একমত আসলে। কিন্তু আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছি সেই বিষয়টা গোটা জাতিকে বর্তমানে একটা সুন্দর সমাধানের দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারেই একটা ঐক্যবদ্ধ প্রয়োজন। জি কাসের ভাই, এই যে গোটা জাতিকে একটি সুন্দর ঐক্যবদ্ধতার দিকে নিয়ে যেতে পারে যদি জাতীয় সংসদ নির্বাচন গণপরিষদ একসাথে করা হয়, আক্তার এটি বলেছে, এটি বিএনপির দ্বিমত কেন এখানে? আমি সেও তো জানবো আক্তার ভাই। কামাল ভাই, তবে দর্শক তার আগে ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমরা একটু যেতে চাই কাসের কামাল ভাই আপনার কাছে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে আপনি শুনছিলেন যে নির্বাচন নিয়ে, নির্বাচনের বিষয় নিয়ে, সংস্কার নিয়ে, সেখানে আমরা কথা বলছিলাম গণভোট এবং গণপরিষদ, সংবিধানের যে সংশোধন বিষয়ে আপনারা চেয়েছেন যে রাজনৈতিক দল আসবার পথে, সে যুক্তি আপনি দিয়েছেন কেন, কিন্তু জামায়াতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে গণভোট এবং গণপরিষদ করা হচ্ছে, এই দুটি বিষয় আপনাদের কি যুক্তি? এই দুটি কেন করতে চান না, একদম ছোট্ট করে জানতে চাইব। দেখুন, আসলে কি গণভোট বা গণপরিষদ যাই বলেন না কেন, আমাদের প্রত্যেকের অবজেক্টিভ কিন্তু একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, এবং প্রায় প্রত্যেকে কিন্তু এইসব ব্যাপারে আপনার কিছু কিছু পয়েন্ট আছে যে ঐক্যমত হয়েছে। কিছু কিছু সময় আছে যেটা হয়তো কালের পরিবর্তনের প্রেক্ষিতে সেটাকে আবার পরিবর্ধন করা যেতে পারে। এখন আপনি গণভোটই বলেন, জাতীয় সংসদ নির্বাচনই বলেন, অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র কাঠামো বিনির্মাণটা ইনে ওয়ে করা, যেন ভবিষ্যতে গণতন্ত্রটা অব্যাহত থাকে এবং ফেসিজমের জন্ম না হয়। তো সেই ক্ষেত্রে জাতীয় সংসদ বা আপনার ডেমোক্রেটিক পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট ইটস এ প্যারামাউন্ট ইনস্টিটিউশন। উইদাউট পার্লামেন্ট, এবং যেটি ব্যবহার করে গত 16-17 বছর বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল। আপনি গত আমার বছর, যদি আপনি সেদিকেই যান, পার্লামেন্টের কথা আপনি বলছেন, এই পার্লামেন্ট ব্যবহার করেই তো ছিল গত 16-17 বছর। মানে আগামী সরকার যারা গঠন করবে তারা যে সেদিকে যাবে না, জনগণ এই গ্যারান্টি কিভাবে পাবে? তারা যে যাবে সেটাই আপনি কিভাবে? না, আমি যাবে এর কোনো গ্যারান্টি বলছি না, যাবেনের গ্যারান্টি আপনি যাবেন না, গ্যারান্টি আছে তো এখানে, বিকজ এখন যারা আছে ক্রিয়াশীল, ইতিহাস তো মানুষ ক্রিয়াশীল যারা রাজনৈতিক, বিএনপি একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে তৈরি না, আমি বিএনপি ক্ষমতা আসবে সেটি বলছি না, যেই আসুক। আমি সব প্রত্যেকের কথাই বলছি, কেন যাবে না, যাবে কেন, সেটি তো মেইন কোশ্চেন। বিকজ মানুষ তো অতীত অভিজ্ঞতা বলে যাবে। আওয়ামী লীগের জন্মটাই ফেসিজমের মাধ্যমে। আওয়ামী লীগ যদি 1958 থেকে দেখেন, তৎকালীন আজাদ ভাই আরো ভালো জানেন, ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পার্লামেন্টে পিটিয়ে হত্যা করেছে। 1971-এর পরে পার্লামেন্টে সে একদলীয় বাকশাল কায়েম করেছে। তো আওয়ামী লীগের সাথে তো অন্য রাজনৈতিক দল যারা ক্রিয়াশীল আছে, ইউ ক্যান নট কম্পেয়ার। যদি কম্পেয়ার করেন, অন্যদের প্রতি অসম্মান দেখানো হবে। আওয়ামী লীগ যা করেছে তা অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে করে নাই এবং করবে। আপনারা কি আস্থা রাখতে পারছেন যে রাজনৈতিক দল ক্ষমতায় এসে এটি সংশোধন করবে? যদি মনে করলাম আপনার ওদিকে সবাই ক্ষমতাসীন দলের সুন্দর মানসিকতা দেশ পরিচালনার জন্য যেমন গুরুত্বপূর্ণ জিনিস, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো দেশটা আসলে কোন আইন কানুন নীতির মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, সেটা সঠিক কিনা, সেটা গণতান্ত্রিক কিনা, জবাবদিহিতামূলক কিনা, সেটাতে ক্ষমতা কাঠামোর বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করা হয়েছে কিনা, সেটা সব থেকে জরুরি বিষয়। যদি আইনগতভাবেই সাংবিধানিকভাবেই কারো স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার মতো সুযোগটা সেখানে বিদ্যমান থাকে, তাহলে রাজনৈতিক দল সেটা যতই ভালো মানসিকতার হোক না কেন, সেই আইনকে ব্যবহার করে স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা তার মধ্যে থেকে যাবে। সেক্ষেত্রে আইনগতভাবে আমরা একটা বাধা তৈরি করতে চাই, যাতে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে ক্ষমতায় এসে ক্ষমতাকে আঁকড়ে ধরে না রাখতে পারে। আমরা প্রস্তাব করেছি কোনো ব্যক্তি যেন একসঙ্গে জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। এটা তো বাংলাদেশের অতীত যে অভিজ্ঞতাগুলো আছে তার প্রেক্ষিতেই প্রস্তাবনাটা করা, যাতে করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো ফেসিজম বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে। দলগুলো তাদের রাজনীতি করতে থাকুক, কিন্তু একজন ব্যক্তিকে কেন্দ্র করেই একটা দল সবসময় পরিচালিত হতে হবে, সেই মানসিকতা থেকেও তো বেরিয়ে আসা দরকার।
সেখান থেকে আপনারা এটি যান। আচ্ছা, আমরা এটি বুঝলাম। আমরা একটু ইয়েতে যেতে চাই, ৭০ অনুচ্ছেদ নিয়ে কথা বলতে চাই। আজাদ ভাই, একটু আপনার কাছে জানতে চাই, ৭০ অনুচ্ছেদে জামায়াতে ইসলামী যেটি বলেছে যে অর্থ বিল, আস্থা ভোট, আপনারা প্রথমে এই আপনারা প্রথমে ছিলেন এই দুটিতে, আপনারা পরবর্তীতে সংবিধান সংশোধনেও এসেছেন। আমরা কিন্তু যতদূর জানি, আমি ভুল না করি, না ওটাই আপনারা প্রথমে ছিলেন দুটিতে, তিনটা পরবর্তীতে বিএনপির সঙ্গে সুর মিলিয়ে সংবিধান সংশোধন আপনারা একমাত্র হয়েছে। না, বিষয়টা সুর মিলিয়ে এভাবে না বলে, যেহেতু আপনাদের বন্ধু প্রতি সম্পর্ক আপনাদের জাতীয় স্বার্থে আমাদের প্রত্যেকটি অ্যামেন্ডমেন্ট বা এই আপনার রিফর্মের প্রস্তাব প্রত্যেকটাতে আমরা ব্যাখ্যা করার সময় বলেছি, যে কোনো আলোচনায় আমরা বলছি, আমরা দলীয় স্বার্থে এখানে সংস্কারের কথা বলছি না, আমরা দেশ এবং জাতির সাথে সংস্কারের কথা বলছি। একটু আগে যে আপনারা বললেন ফেসিজম পুনরুত্থান, বাংলাদেশে কি ফেসিজম বিদ্যমান নেই এখন? আমি যদি আঙ্গুল দিয়ে দেখাই দিই একটা, আপনি এত সময় পাবেন না আপনার টকশোতে, তাহলে এরকম 5টা টকশো করতে হবে যদি বিবরণ সব আনতে হয়। ফেসিস্টের পতন হয়েছে, বাট ফেসিজম বাংলাদেশের বিভিন্ন স্তরে এখনও বিদ্যমান। ফেসিজম আবার আসবে কি আসবে না সেটা আরেকটা প্রসঙ্গ, কিন্তু এখন বিদ্যমান যে ফেসিজমের জায়গাগুলো আছে, আবার ফেসিস্টের দোসরও আছে, এই জায়গাগুলো কিন্তু আমরা এখনো পরিষ্কার করতে পারিনি, এখানে আমরা রিফর্ম করতে পারিনি। এই জন্য কিন্তু রিফর্মের আলোচনাটা হচ্ছে। তা আপনারা এখন আর্টিকেল 70 যেটা কথা বলছেন, রাজনৈতিক দলগুলোর মনোনীত নির্বাচিত সংসদ সদস্যরা দলের বিপক্ষে কোন কোন জায়গায় ভোট দিতে পারবে, বিদ্যমান সংবিধানে যেটা আছে 70-তে পারবে না। আমরা এখানে সংস্কার আনতে বলছি, 3টি জায়গা করা যাবে না। একটা হলো অর্থ বিল বা বাজেট, সেকেন্ড আমরা বলেছি আস্থা ভোট, নো কনফিডেন্স সরকারের বিরুদ্ধে, থার্ড আমরা বলেছি যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। বিএনপি অবশ্য আরেকটা যোগ করেছে জাতীয় নিরাপত্তা, এটা কাইসার ভাই বলবেন। আমরা আবার ওই জায়গায় আসি নাই, কারণ আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে এটা দেখেছি যে ন্যাশনাল সিকিউরিটি একটা অনেক বড় কিছু কি থাকে আর না, এখানে অনেক বড় ব্যাপ্তি। এটা গ্রসভাবে বলে দিলে রাষ্ট্র যে কোনো কন্ট্রাক্টের মধ্যে একটা ঝামেলায় পড়তে পারে, স্থবিরতা তৈরি হতে পারে, অনেকগুলো বিষয়। তবে প্রয়োজনীয় এবং ইমার্জেন্সি বিষয়ে এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়ে এটা করতে পারে। তার মানে কি আপনারা দলের যারা জামাত থেকে যারা সংসদ সদস্য হবে তাদের আপনারা যে একটু স্বাধীন মত এটি আপনারা রাখছেন না? আমরা বলছি যে ওপেন নয়, শর্ত সাপেক্ষে এই 3টি জায়গায় ফ্লোর ক্রসিং করা যাবে না। কেন যাবে না? এখানে আপনি দলের পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্য, আপনি যদি এই বেসিক স্ট্রাকচারের জায়গায় যদি দলের বিপক্ষে চলে যায়, প্রত্যেক দলের আইডিওলজি আছে, মূলনীতি আছে, রাষ্ট্রীয় স্বার্থ জড়িত আছে, জনগণের ইন্টারেস্ট আছে, এই সব বিষয়ের মধ্যে কিন্তু আপনি যখন ওপেন ছেড়ে দেবেন ফ্লোর ক্রসিং, তাহলে আমাদের ব্যাড কালচার কি? ক্ষমতাসীন দল ওনারা আসুক, আরেকজন আসুক, যে আসুক, কে আসবে তাকে বলা যাচ্ছে না, এনিওয়ান যে কেউ আসতে পারে ডেমোক্রেটিক প্রসেসে। সেই জায়গায় যদি দেখা যায় এখন বেচা কিনা শুরু হয়, আমাদের এই সাম্প্রতিক যে 24 সালের মিনিস্টার আমি আর ডামি, এখানে কি হয়েছে? তো এটা তো বাংলাদেশের রাজনীতির কালচার, ভোটের কালচার। তো সেই জায়গাটা কিন্তু আপনি সবসময় শঙ্কিত থাকতে হবে, কারণ আমরা মানুষ লোভ এবং ভুলের ঊর্ধ্বে নয়। এটা হইতে পারে পলিটিক্যাল হিস্ট্রিতে আমাদের ওইরকম। যতই আপনি এখানে রিফর্ম আনেন না কেন, আপনি মনোনয়ন দিচ্ছেন কাদেরকে, 100% আপনি এখানে যে পিওর লোক পাবেন বা ইলেকশন করার আগে এরকম পরে গিয়ে আরেক রকম হবে না, এগুলো বলা যাবে না। রাজনীতি অনেক গেম হয়, এই রাস্তাগুলো কিন্তু আমাদেরকে বন্ধ রাখতে হলে বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে। এই জন্য আমরা এই শর্তগুলো বলি। ভাই, আপনারা এর সঙ্গে যেটি বলছিল আজাদ ভাই, যে অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন, সাথে যাতে নিরাপত্তা বিষয় রয়েছে, এই 4টি বিষয়ে আপনাদের দলের মতের বাইরে সংসদ সদস্যরা যেতে পারবে না, গেলে সম্ভবত মানে সংসদ সদস্য পদই থাকবে না। আচ্ছা, সম্ভবত কি এটাই তো কনস্টিটিউশন বলা। এখন আমরা যেটা কথা, তার মানে কি, মানে এই আপনার দল থেকে কেউ নির্বাচন করলো মানে কি সে এমপি হলো, তার মতের স্বাধীনতা আপনারা কি কেড়ে নিলেন? না, একদম না। দেখুন, আসলে কি ইভলভিং সোসাইটিতে ডেমোক্রেসিটা তো একটা প্র্যাকটিসের ব্যাপার।
আজকে আমরা দেখেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এক্সারসাইজ করছি। এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের উৎপত্তি হচ্ছে ইংল্যান্ডে 1688 সালে সোনালী বিপ্লবের মাধ্যমে, গোল্ডেন রেভলিউশনের মাধ্যমে সে দেশের ডেমোক্রেসি এস্টাবলিশড হয়েছে। আর আজকে কত 2025, কয়েক শত বছরের ইতিহাস। আমরা যদি লাভ দিয়ে প্রথম দিনেই ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের সাথে সমকক্ষ হয়ে যায়, ইটস নট পসিবল। আমাদের এখানে সুনির্দিষ্টভাবে 4টা পয়েন্টে বলা হয়েছে। কি আজাদ ভাই যে 3টা কথা বলেছেন, যে আস্থা বিল, আস্থা ভোট, মানি বিল, আর একটা হচ্ছে সংবিধান সংশোধন, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। দেখুন আমাদের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, আর আজকে বাংলাদেশের পরিবেষ্টনটা দেখেন, ইন্ডিয়া, মায়ানমার, সব দিক থেকে মিলিয়ে যখন একটা ন্যাশনাল সিকিউরিটির বিষয় চলে আসবে, সেই ক্ষেত্রে আপনি এমপিরা তো আপনার দলের এমপি, নিশ্চয়ই তারা আপনার দলের যে ম্যানিফেস্টো আছে এবং দলের সাথে সঙ্গতি নিয়ে চলবে। তারপরেও বাংলাদেশ সবার আগে, এই যে একটা আমাদের স্লোগান, সেটাকে নিশ্চিত করার জন্য এটা। আর 70 অনুচ্ছেদ নিয়ে যতটুকু কথা হচ্ছে, আপনি যদি তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেন, দেখুন বাংলাদেশের ডেমোক্রেসির প্র্যাকটিসটা কতদিনের, এর মধ্যে যতটুকু এস্টাবলিশড হয়েছে। আজকে যদি শেখ হাসিনা সেই 2008-এর ইলেকশনের পরে যদি তত্ত্বাবধায়ক সরকারটা থাকতো, বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া ধাপে ধাপে একটু উত্তরণ ঘটছিল। মাঝখানে 16টা বছর 17টা বছর ফেসিস্ট বাংলাদেশকে আরও অনেক পিছিয়ে দিয়েছে। তো এই যে 4টা পয়েন্টের উপরে দিয়েছে, ইট ইজ ভেরি রিজনেবল। এই 4টা পয়েন্টে আপনারা যেভাবে এখন একমত রয়েছেন, ফ্যাসিস্ট সরকার যাকে বলছেন, তারাও তো 4টা পয়েন্টে একমত থেকেই এগুলো করেছিল। না 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 না, তখন তো 70 অনুচ্ছেদ, এখন তো আমরা 70 অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্টের কথা বলেছি। কিন্তু এই 4টাতে আপনারা রাখতে চাচ্ছেন না না, পার্লামেন্টের বর্তমান যে 70 আর্টিকেল আছে, এখানে তো আর এগুলো নেই। যে কারণে আমরা ওই ফেসিজম থাকা অবস্থায় আমরা বলেছি এই 4টা পয়েন্টের ছাড়া এভরিওয়ান ইজ ইকুয়াল এবং এভরিওয়ান উইল এক্সপ্রেস দেয়ার ওন আইডিয়া, ওন। আচ্ছা, একটু এই বিষয়ে জানতে চাই, একদম ছোট করে জানবো, তারপরে একটা ব্রেকে যাব। আপনি জামাত এবং বিএনপির বক্তব্য শুনছেন, এখানে আপনাদের অবস্থান কি? সংসদের স্থিতিশীলতা, সরকারের স্থিতিশীলতা এবং একই সাথে যারা সংসদ সদস্যরা আছেন তাদের স্বাধীন মত প্রকাশের যে স্বাধীনতা, দুটো বিষয়কেই সমন্বয় করে আমাদেরকে একটা সিদ্ধান্তের দিকে যেতে হবে। বিদ্যমান যে সংবিধানে 70 অনুচ্ছেদের কথা, সেখানে এমনভাবে এটাকে ফ্রেম করা হয়েছে যে কোনো ব্যক্তি যে দল থেকে নির্বাচিত হলেন, সেই দলের বিপক্ষে গিয়ে সংসদে কোনোভাবেই তিনি আর কোনো মতামত ব্যক্ত করতে পারবেন না, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এই সিস্টেমের মধ্য দিয়ে আসলে যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের প্রধানমন্ত্রী বা সেই সরকারের গুটিগত ব্যক্তি যে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই বিলটা সংসদে উত্থাপন করেন, সেটাকে বিনা বাক্যে ওই দলের বাকি সংসদ সদস্যদের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ন্তর থাকে না, নতুবা তার সংসদ সদস্য পদ থাকবে না। এই যে সিস্টেমটা করে ফেলা হয়েছে, এটার আমরা একটা পরিবর্তন চেয়েছি। কিন্তু একই সাথে সরকারের যাতে স্থিতিশীলতা নষ্ট না হয়, সে কারণে আমরা বলেছি যে আস্থা ভোটের মতো বিষয়, বিশেষত যখন বাজেটের মতো বিষয়গুলো আসে, অর্থ বিল, সেটা যদি সঙ্গে সঙ্গে যদি এটা অনুমোদন যদি সংসদে পাশ করা না হয়, দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি হতে পারে। সেই বিষয়গুলোতে আমরা বলেছি যে সংসদ সদস্যরা যারা আছেন তারা যেন যে দলের হয়ে তারা এসেছেন, সেই দলের পক্ষে তারা ভোট দেওয়ার যে বাধ্যবাধকতার কথাটা বলা হয়েছে, সেটা বলবৎ থাকে। কিন্তু বিদ্যমান সংবিধানের আর্টিকেল 70 সেটা যেন কোনোভাবেই আর এক্সিস্ট না করে। আমরা চাই বাংলাদেশের যেসব সাংসদরা আছেন তারা যেন ব্যক্তি স্বাতন্ত্র্য বজায় রেখে নিজেদের যে মতামত প্রকাশের স্বাধীনতা, কোনো একটা কালা কানুন যখন তৈরি করা হচ্ছে, সে যেন তার সংসদ সদস্য পদ হারানোর ভয়ে সে কালা কানুনের বিরুদ্ধে যেতে না পারার যে পরিস্থিতি, সেটাতে তাকে পড়তে না হয়, সেটাই আমরা বাস্তবায়ন করতে চাই। একদমই, আমরা এই বিষয়টা মোটামুটি অনেকটাই একমত। হ্যাঁ, অনেকটা একমত। জি, আজাদ, একটু জানতে চাই আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে, এখানে অন্য দলের সঙ্গে জামাতের কনফ্লিক্টটা কোন জায়গায়, আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম ভোটের সুর নিয়ে। আমরা ছিলাম হামিদুর রহমান আজাদ আপনার কাছে।
আমি আপনার কাছে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে একটি প্রশ্ন করেছি, সেটি জানবো। তার আগে একটু ছোট্ট অন্য বিষয়ে একটু আমি কায়সার কামাল ভাইয়ের কাছে জেনে আসবো, মানুষের খুব আগ্রহ এটি জানবার। ইশরাক হোসেন বলেছেন যে যদি শপথ না পড়ায় অন্তর্বর্তী সরকার, সে নিজেই জনগণকে সাথে নিয়ে শপথ পড়ে মেয়রের চেয়ারে বসবে। এটি আইন কি বলে? অন্য বিষয়ে ঢুকলাম। না না না, দ্যাটস ফাইন, অফ কোর্স। বিজ্ঞ আইনজীবী। হ্যাঁ, দেখুন, আমি যদি আইনের বিষয়টাতে আমি আসি, আসলে নির্বাচন কমিশন একটা স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং নির্বাচন কমিশন তার যে কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি আছে সেটা প্রপারলি ডিসচার্জ করেছে বাই পাবলিশিং গ্যাজেট নোটিফিকেশন। আমি এখানে যেটা বলবো, এক্সিকিউটিভ আর্টিকেল 226 অফ দ্য কনস্টিটিউশন ক্লিয়ারলি বলেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এক্সিকিউটিভ ডিউটি বাউন্ড টু পারফর্ম। আমি এখানে এটা মনে করব যে এক্সিকিউটিভ অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ থেকে ইশরাক সাহেবের শপথ গ্রহণ অনুষ্ঠানটা করতে দেয়নি, এবং সেইখানে অনেক ধরনের তর্ক বিতর্ক তো আছে, বাট লিগ্যাল সেন্স যদি আপনি দেখেন তাহলে ইশরাক সাহেবকে শপথ পড়ানোটা উচিত ছিল। উনি কয়দিন থাকবেন বা থাকবেন না, দ্যাট ইজ ডিফারেন্ট কোয়েশ্চেন। নির্দিষ্ট করে কার ছিল দায়িত্বটি? নির্বাচন কমিশন? না, নির্বাচন কমিশন তো তাদের দায়িত্বটা পালন করেছে বাই পাবলিশিং গ্যাজেট নোটিফিকেশন, এবং অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল শপথ পড়ানো, এবং এই শপথ না পড়ানোটাতে সংবিধান লঙ্ঘন করেছে এই মিনিস্ট্রি। আজকেও ইসি বলেছে যে এটি মন্ত্রণালয়ের কাজ। এই কমেন্টটি নিয়ে জানতে দ্যাট ইজ, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট আমি সাংবিধানিক এবং আইনগত বিষয়টা বললাম। হয়তো বা ইশরাক সাহেব যদি বলে থাকে, আমি শুনিনি, আবেগেও বলতে পারে বা যেভাবেই বলুক, কিন্তু ক্ষুব্ধ হয়ে বলতে পারে। কিন্তু না, ইনস্টিটিউশনটার উপরে অবিচার করা হয়েছে, নির্বাচন কমিশনের উপর অবিচার করা। আমরা আর 10 সেকেন্ড জানতে চাই আপনার কাছ থেকে, মানে এইটির মেয়াদ নিয়ে একটি কথা হচ্ছে, মেয়াদ শেষ, বসা সম্ভব নয়, সেটি আইনে কি আছে? সেটা তো আইন যে 5 বছর আছে সেটা ডিফারেন্ট থিং, বাট আমার কথাটা হচ্ছে আমরা যে দেশের সংস্কার নিয়ে কথা বলি, আপনি একদিকে সংস্কার চাচ্ছেন, আরেকদিকে গিয়ে আবার একটা ইনস্টিটিউশনকে তার যে প্রতিপালন করার সাংবিধানিক বাধ্যবাধকতা সেটার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। দ্বৈরথ ভূমিকা হচ্ছে না? এই জায়গায় কিন্তু সংস্কারটা প্রয়োজন, এবং বিএনপি থেকে যে দাবি জানানো হচ্ছে যে উপদেষ্টা পরিষদের সংস্কার দরকার, এবং যারা পলিটিক্যালি বায়াস তাদের ব্যাপারে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং ইট ইজ অ্যান বার্নিং এক্সাম্পল হোয়াই চিফ অ্যাডভাইজার শুড টেক অ্যাকশন অর স্টেপস এগেইনস্ট দোজ হু আর ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন। জি, হয়তো সেই যদি যৌক্তিক নিশ্চয়ই অ্যাকশন নেবে। আমরা আবারও মূল আলোচনায় ফিরতে চাই। আজ জানতে চাচ্ছিলাম যে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে দ্বিমতটা কোথায় কোথায়? জি, আমাদের বর্তমান তো কনস্টিটিউশনে পার্লামেন্টের যে কাঠামো সেটা হলো তো একটা কক্ষ 300 সদস্যের পার্লামেন্ট, 350 নারীর সংরক্ষিত 350। এখন সংস্কার প্রস্তাবে যেটা আসছে, সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ নিম্নকক্ষ। তো এই আলোচনাটা সংস্কার কমিশন না করলেও রাজনৈতিক লেভেলে আগে থেকে আলোচনা চলমান ছিল। দ্বিকক্ষে আপনারা সবাই একমত আছেন? হ্যাঁ, এই জায়গায় আমরা নীতিগতভাবে কিন্তু দ্বিকক্ষের ব্যাপারে ডিফারেন্স আমি দেখি নাই এ পর্যন্ত, আমরা একমত আছি, আমাদের প্রস্তাবে সেটা আমরা বলেছি। এখন এটার কাঠামো সাথে তার পার্লামেন্টের সাইজ কি হবে, সেটার ইলেকশন পদ্ধতি কি হবে, এখানে গিয়ে কিছু কিছু পর্যায়ে দ্বিমত হয়েছে। সংখ্যা কি হবে এটা নিয়ে, যেমন আপার হাউসের সংখ্যা নিয়ে কোনো ডিবেট নাই, দ্বিমত নাই, এটা অ্যাকসেপ্টেড। কিন্তু লোয়ার হাউসে যেটা আছে সেটা হচ্ছে 400 আসনের হবে, 300 আসন ওপেন, 100 আসন হলো নারী। ওপেনটা হচ্ছে 300 আসনের মধ্যে নারী পুরুষ উভয়ই কন্টেস্ট করবে, কারো কোনো ব্যারিয়ার থাকবে না, যে যেখান থেকে ইচ্ছা কন্টেস্ট করবে। 100তে নারী করবে, কিন্তু 100টাতে নারী করবে। এখানে আবার কিভাবে হবে? আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে ঠিক আছে, 400 আসনের পার্লামেন্ট আমরা এই প্রস্তাবের পক্ষে, আমরা নিজেরও নিম্নপক্ষে 400 আসনের কথা বলেছি, 300 এবং 100। তবে এক্ষেত্রে আমরা বলেছি পিআর সিস্টেমে যদি 100 হয়, এখন 50 আসন এখন কীভাবে হয়, প্রাপ্ত আসনের ভিত্তিতে দলগুলো তার মহিলা আসন সিলেক্ট করে দেয়, এটাতে আপনার। তা আমরা বলেছি যে না, প্রাপ্ত ভোটের উপরেই হবে, সেটা হলো পিআর।
যেই দল যত পার্সেন্টেজ ভোট সংখ্যানুপাতিক সেই সংখ্যানুপাতিক হারে তিনি নারী আসন প্রাপ্তি হবেন। তাহলে সেই ভিত্তিতে যদি হয় তাহলে আমরা 400 আসন মানতে রাজি আছি। আচ্ছা, এখানে এটা যদি হয় না, একটা প্রশ্ন, এটা তো আবার পরে ব্যাখ্যা দিতে হয়, নাহলে একটা প্রশ্ন আসবে যে তাহলে এই সময়ের মধ্যে যে টাইম লাইনের মধ্যে ইলেকশন হতে যাচ্ছে, তাহলে এই 400 আসন করতে গেলে তো আবার ডিলিমিটেশনের প্রশ্ন, সীমানা নির্ধারণের বিষয় আছে। তো সীমানা নির্ধারণের বিষয় তখনই আসবে প্রাপ্ত আসনের ভিত্তিতে যদি হয়, তাহলে 400 আসন আগে ঠিক করতে হবে। কোন 400 আসন, কোন 100 আসন, এটা আমরা গুন্নাইমানের একটা প্রস্তাব আছে। এটাও আরেকটা দ্বিমতের জায়গা, এটা আরেকটা জটিল জায়গা। ওয়েস্টমিনিস্ট্রি সিস্টেম ফলো করার ব্যাপারে কাইসার ভাই একটু আগে বলেছেন, আমিও একমত। আপনি একসাথে সব কনজিউম করতে পারবেন? ওভারনাইট আপনি সব পাল্টাই দিবেন? এটা তো আরেকটা মানে সংস্কারের পরিবর্তে জটিলতার, আরেকটা দেশকে অনিশ্চয়তার দিকে নানাভাবে বাধাগ্রস্ত করবে। এই জন্য আমরা ভেরি সায়েন্টিফিক হতে আমরা প্রস্তাব করেছি, না, যদি আপনি পিআর সিস্টেমে প্রাপ্ত ভোটের ভিত্তিতে 100 নারী আসন ঠিক করেন, 300 আসনের পার্লামেন্টে যে সীমানার আসন এটাও ঠিক থাকবে, আর এখানে প্রতিনিধিত্বমূলক হবে, আর 400 আসনের পার্লামেন্টও গঠিত হবে। উচ্চকক্ষের নির্ধারণ কিভাবে করবে? কারণ হলো দেশে তো জনগণ বেড়েছে, পপুলেশনের কারণে আমরা এটা বাড়াচ্ছি। উচ্চকক্ষে যারা যাবে তাদের কিভাবে পদ্ধতি দিতে চান? কোনটা? উচ্চকক্ষে আপার হাউস না, আপার হাউসের ব্যাপারে আমাদের ডিফারেন্স খুব বেশি অপিনিয়ন নেই। এখানে ক্ষুদ্র আকারে সূক্ষ্ম একটা আছে, সেটা হলো যে কমিশন প্রস্তাব করেছে 50টা রাজনৈতিক দল করবে, আর 50টা বিভিন্ন শ্রেণী পেশার লোকদের প্রতিনিধিত্বমূলক হবে। আমরা প্রতিনিধিত্বমূলক হবে ওটা তো দ্বিমত নাই, প্রথম 50টার মধ্যে কোনো দ্বিমত নাই। বাকি 50% যেটা বলা হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বমূলক হবে, ওই প্রতিনিধিত্বমূলক হওয়ার জন্যই তো আমরা উচ্চ কক্ষটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি বেটার করার জন্য। কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, আমরা বলেছি যে সেই 50%টা বিভিন্ন পেশা শ্রেণীর হবে, বাট সিলেক্ট কে করবে, এই সিলেক্টটা রাজনৈতিক দলের এখতিয়ারভুক্ত হইতে হবে, এটাই আমরা বলেছি। রাজনৈতিক দলেই পদ পদবি ছাড়া যেসব দেশের ডিস্টিংগুইশড সিটিজেন আছে তাদের মধ্যে সিলেক্ট। আচ্ছা, এখানে বিএনপির মানে দ্বিমতটা কেন? সংখ্যানুপাতিক যেটি বলেছিল এই যে উচ্চ কক্ষের বিষয়টা কার প্রপোজাল? 31 দফার মধ্যে 6 দফায়, 6ষ্ঠ দফায় বিএনপি প্রথম বলেছেন। আমি শেষ করি। এখানে কাছে ব্যক্তিগত কিন্তু জনগণ বলে যে মানে বিএনপি সবকিছুতেই হ্যাঁ বলছে, তারা একমত, কিন্তু একটু বিএনপির মতো করে হতে হবে। নট এট অল। আমি বলি একদম খুব পার্সোনাল লেভেলে, ব্যাক ইন 2011 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একদিন আমাকে বলছিলেন যে এই আপনারা তো এই দেশে পড়াশোনা করেছেন, এখানে তো আপার হাউস আর হাউস অফ কমন্স আছে, আমাদের বাংলাদেশে কেন এটা চিন্তা করেন না? চিন্তা করে দেখেন, ব্যাক ইন 2011 তারপরে উনি এইটা রাষ্ট্র মেরামতের ইয়াতে আনা হয়েছে। সো তার মানে এটা ইচ্ছাটা কি? ইয়েস, উই নিড এ আপার হাউস। ওয়াই? আমাদের হাউস অফ কমন্সের মতো যেটা পার্লামেন্ট থাকবে, সেটা সেফগার্ড বলেন, স্ক্রুটিনাইজ বলেন, আপার হাউসটা করবে। এখানে আমাদের প্রস্তাবনা যেটা, লেট দ্য হাউস অফ কমন্স অর্থাৎ পার্লামেন্ট ডিসাইড কিভাবে প্রপোর্শনালটা হয়ে যাবে। আগে তো আপনার পার্লামেন্ট ইলেকশনটা, এই যে যদি আপনি আপার হাউস করেন, সংশোধনী আনতে হবে সংবিধানের মধ্যে। তো সংবিধানের মধ্যে সংশোধনী আনতে গেলে আগে তো পার্লামেন্টটা বসতে হবে, এবং 100 আসন নিয়ে বা এটা কারো দ্বিমত নেই। বিএনপি হচ্ছে পাইনিয়র যে এইটার প্রপোজালটা যে একটা আপার হাউস দরকার। এখানে বিএনপির কোনো ধরনের কোনো অবস্থা পদ্ধতিগত কিছু আপনাদের পদ্ধতিগত না, আমাদের কথা হচ্ছে না, পার্লামেন্ট বসবে, দ্যাট পার্লামেন্ট উইল ডিসাইড কিভাবে এটা করতে লাগবে। আপনি সে আগের জায়গাতেই আছেন। না, আগের জায়গায় না, পার্লামেন্টই ডিসাইড করবে। হ্যাঁ, যেটি আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম, এখানে যে পার্লামেন্ট উইল ডিসাইড, যেটি আক্তার ভাই কাসেম ভাই বলছিল, আপার হাউস এবং লোয়ার হাউসের প্রতিনিধিত্বের ধরন কীরকম হবে সেটা নিয়ে জাতীয় নাগরিক পার্টি বলেছে আপার হাউসের প্রতিনিধিত্ব নির্ধারিত হবে ভোটের অনুপাতে, পিআর সিস্টেমে। বিএনপির তরফ থেকে বলা হয়েছে লোয়ার হাউসে যারা আসলেন সেই সংখ্যার অনুপাতে আপার হাউসে সিট বণ্টন করা হবে। আমাদের কাছে মনে হয় যে যদি লোয়ার হাউসে যে দলের যে পরিমাণে প্রতিনিধিত্ব আছে সেই একই পরিমাণ প্রতিনিধিত্ব যদি আপার হাউসেও থাকে, তাহলে আপার হাউস সেটা আর লোয়ার হাউসের থেকে ডিফারেন্ট কোনো মেসেজ দিবে তেমনটা হয় না। বরং আপার হাউসে যদি মোট ভোটের পিআর অনুযায়ী, সংখ্যার অনুপাত অনুযায়ী সেখানে যদি প্রতিনিধিত্ব ঠিক করা হয়,
সেক্ষেত্রে লোয়ার হাউজের যে সিদ্ধান্তগুলো হলো সেগুলোকে স্ক্রুটিনাইজ করা, সুপারভাইজ করা, একটা সেফগার্ড তৈরি করা, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক যে দলগুলো আছে সবার এখানে অংশগ্রহণ করবার একটা সুযোগ থাকে। অর্থাৎ যে রাজনৈতিক দলটি মোট ভোটের 1% পেয়েছেন তারা যেন আপার হাউজে একটা তারা আসন পান। তারা হয়তো লোয়ার হাউজে তারা কোনো আসনই পান নাই, কিন্তু যদি বিএনপির প্রস্তাবনা অনুযায়ী এরকমটা হয় যে লোয়ার হাউজে কোনো একটি দল 200-র উপরে তারা আসন পেয়েছেন, আপার হাউসেও তাহলে তাদেরকে 2/3 মেজরিটি দিতে হবে। আলাদা করে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি হবে না। এই চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা তৈরি করার জন্যই আপার হাউসে পিআর পদ্ধতিতে যেন প্রতিনিধিত্ব সিলেক্ট করা হয় সেটা ব্যাপারে আমরা বলেছি। একদম ছোট করে বিস্তারিত জানতে চাইবো, সেটি হলো যে একই ব্যক্তি তার জীবদ্দশায় 2বার প্রধানমন্ত্রী হতে পারবে, এটি আপনারা চাচ্ছেন, জামাত চাচ্ছে, বিএনপি চাচ্ছে একই ব্যক্তি পরপর 2বার হবে, গ্যাপ দিয়ে আবার হবে। এই যে গ্যাপ দিয়ে আবার হবে, এটি হলে সমস্যা কি? বিএনপির তরফ থেকে একটা কথা বলা হয় যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটার সঙ্গে বিশ্বের সবাই একমত হবে। কিন্তু এই যে চলমান প্রক্রিয়া, সেখানে বিএনপির ভাইয়েরা তারা 31 দফারকে আর চলমান করতে চান না। 31 দফাতেই তারা সেখানে স্থির হয়ে গেছেন। এর পরে এসে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষার জায়গাগুলো তৈরি হয়েছে, সেফগার্ডের জায়গাগুলোর কথা তৈরি হয়েছে, চেক অ্যান্ড ব্যালেন্সের কথাগুলো তৈরি হয়েছে, সেই জায়গায় তারা আর ভ্রুক্ষেপ করতে চান না। যদি তেমনটা হতো তাহলে এই যে একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হওয়া, বারবার প্রধানমন্ত্রী হিসেবে থাকা, যেটা আমরা অতীতেও দেখেছি, ইভেন 96 ইলেকশনে বিএনপিরও একই ধরনের একটা প্রবণতা আমরা খেয়াল করেছি। আওয়ামী লীগ তো বাংলাদেশে এটাকে এমন নজিরবিহীনভাবে, ঘৃণ্যভাবে এটাকে উপস্থাপন করেছে যার কোনো সীমা পরিসীমার ইতিহাসে নেই। এই কারণেই আমরা মনে করি এক ব্যক্তি নির্ভর বা এক ব্যক্তিকে কেন্দ্র করে দলের কার্যক্রম পরিচালিত হওয়া, এক ব্যক্তিকেই কাল্ট ফিগার হিসেবে ধরে নিয়ে দলকে পরিচালনা করা, ফেসিবাদকে নার্চার করার মতো সুযোগ দেওয়ার যে জায়গাগুলো আছে সেটা না করে যদি একজন ব্যক্তি, পৃথিবীর অনেক দেশে উদাহরণ আছে, আমেরিকাতে আছে, এক ব্যক্তি জীবনে 2বার প্রেসিডেন্ট হতে পারেন না, আমরা যদি সে মডেলটাকে এখানে অ্যাডপ্ট করতে পারি, দলগুলো তাদের মতো করে তাদের কার্যক্রম পরিচালনা করলেন, এক দল কখনোই এক ব্যক্তির কাছে, এক পরিবারের কাছে জিম্মি হয়ে থাকবে না, এটাও নিশ্চিত হবে। দেশও এক ব্যক্তির কাছে জিম্মি হয়ে থাকবে না, এটাও নিশ্চিত হবে। নিশ্চয়ই আমরা সে প্রত্যাশা করব কোনো দলই বা দেশ নিশ্চয়ই কোনো এক ব্যক্তির কাছে নির্ভরশীল হবে না, সেই প্রত্যাশা আমরা করছি। আক্তার হোসেন, কায়সার কামাল এবং হামিদুর রহমান আজাদ, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। দর্শকরা, কথা বলছিলাম 3টি এই মুহূর্তে বাংলাদেশি প্রধানতম দল, তাদের 3 জন শীর্ষ নেতার সঙ্গে, এবং তারা একটি বিষয়ে সবাই একমত যে ঐকমত্য কমিশন যে সংস্কার এখন করছে, যে সংলাপ করছে, এখান থেকে নিশ্চয়ই সব দলের ঐক্যমত্য তৈরি হবে এবং সেক্ষেত্রেই সেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরাও সে প্রত্যাশা করছি এবং সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।